আজকে আমরা জানবো অস্থায়ী নিষেধাজ্ঞা সম্পর্কে। যারা জমির মামলা করেন তারা অস্থায়ী নিষেধাজ্ঞা বা ইনজাংশন সম্পর্কে খুবই ভালো জানেন। তো এইটা কি এবং এটা কিভাবে করে, কখন দেওয়া হয়, বিস্তারিত আলোচনা করব এবং এটা যদি কোনো পক্ষ না পালন করে তাহলে তার কি শাস্তি হয় সেই বিষয় সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আমাদেরকে জানতে হবে অস্থায়ী নিষেধাজ্ঞাটা কি। অস্থায়ী নিষেধাজ্ঞাটা হলো এমন একটা নিষেধাজ্ঞা যেটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বলবৎ থাকে অথবা আদালত পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এটা কার্যকর থাকে। ফৌজদারি কার্যবিধির ৩৯ আদেশ অনুযায়ী অস্থায়ী নিষেধাজ্ঞাটা দেওয়া হয়, কিন্তু অস্থায়ী নিষেধাজ্ঞার কোনো সংজ্ঞা ফৌজদারি কার্যবিধিতে দেওয়া হয়নি। এটা সংজ্ঞা দেওয়া হয়েছে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট ১৮৭৭-এর ৫৩ ধারাতে। সেখানে এই কথাটা বলা হয়েছে যে অস্থায়ী নিষেধাজ্ঞাটা এমন একটা নিষেধাজ্ঞা যেটা আদালত একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সময়ের জন্য দিয়ে থাকে অথবা আদালত পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত যেটা বলবৎ থাকে সেটাই অস্থায়ী নিষেধাজ্ঞা। তো অস্থায়ী নিষেধাজ্ঞাটা এটা মামলার যে কোনো পর্যায়ে কিন্তু দাবি করা যেতে পারে এবং আদালত এই অস্থায়ী নিষেধাজ্ঞাটা মঞ্জুর করতে পারেন। অর্থাৎ মামলা যেখানেই থাকুক না কেন বা যে পর্যায়ে থাকুক না কেন সেই পর্যায়ে কিন্তু এই অস্থায়ী নিষেধাজ্ঞা বা ইনজাংশনটা জারি করা যেতে পারে। তো অস্থায়ী নিষেধাজ্ঞাটা কেন জারি করা হয় বা অস্থায়ী নিষেধাজ্ঞাটা কেন চাইতে হয় বা কেন দিতে পারে? অস্থায়ী নিষেধাজ্ঞাটা সাধারণত দুইটা কারণ রয়েছে, যে দুইটা কারণে দেওয়া যেতে পারে। এটা ফৌজদারি কার্যবিধির ৩৯ আদেশের এক রুলসে বলা হয়েছে যে অস্থায়ী নিষেধাজ্ঞা তখন দেওয়া যেতে পারে যখন কোনো পক্ষ দ্বারা মামলার যে বিষয়টা রয়েছে বা মামলার যে জমি বা মামলার যে বিষয়বস্তু রয়েছে, কোনো পক্ষ দ্বারা সেই বিষয়বস্তু যদি ক্ষতিগ্রস্ত, ধ্বংসপ্রাপ্ত বা হস্তান্তর হওয়ার সম্ভাবনা থাকে তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া যাবে। অর্থাৎ মনে করেন যে আপনি একটা এই কলমটা নিয়ে মামলা করেছেন, এখন এই কলমটা একটা পক্ষের হাতে তো রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে মামলা শেষ হওয়ার আগেই যার কাছে কলমটা রয়েছে সেই কলমটাকে পুড়িয়ে ফেলতে পারে, ধ্বংস করে দিতে পারে বা বিক্রি করে দিতে পারে। তখন যখন অপরপক্ষ এই জিনিসটা মনে করবে যে কলমটা মামলা শেষ হওয়ার আগেই ধ্বংস হয়ে যাবে, বিক্রি হয়ে যাবে বা ক্ষতিগ্রস্ত হবে, তখন তিনি এই কলমটার উপরে নিষেধাজ্ঞা জারি করতে পারেন যে কলমটা কেউ আর নিতে পারবে না, ধরতে পারবে না। এটাই হলো অস্থায়ী নিষেধাজ্ঞা। এবং আরেকটা কারণ রয়েছে, যখন বিবাদী পক্ষ অপর পক্ষকে হুমকি দেয় যে আমি এই কলমটা বিক্রি করে দিব, ক্ষতিগ্রস্ত করব, এরকম যদি হুমকির আশঙ্কা থাকে বা এরকম হওয়ার আশঙ্কা থাকে বা ধারণা করে, তখন কিন্তু এই অস্থায়ী নিষেধাজ্ঞাটা প্রদান করা যেতে পারে। এখন মজার প্রশ্ন হলো, অস্থায়ী নিষেধাজ্ঞাটা কে দাবি করতে পারে? বাদী পক্ষ দাবি করতে পারে না বিবাদী পক্ষ দাবি করতে পারে? অস্থায়ী নিষেধাজ্ঞাটা যে কোনো পক্ষই করতে পারে। যদি অস্থায়ী নিষেধাজ্ঞা বাদী দাবি করে তাহলে এটা বিবাদীর বিপক্ষে যাবে এবং বিবাদী যদি দাবি করে তাহলে বাদীর বিপক্ষে যাবে। এটাই হলো অস্থায়ী নিষেধাজ্ঞা। অর্থাৎ মামলার যে কোনো পক্ষই কিন্তু অস্থায়ী নিষেধাজ্ঞার জন্য আবেদন করতে পারেন। আচ্ছা, অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুরের জন্য আদালত কি কি বিষয় বিবেচনা করবে? আর অস্থায়ী নিষেধাজ্ঞা বিবেচনা বা অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়ার জন্য আদালত কি কি বিষয় বিবেচনা করবে এই বিষয়টা আইনে স্পষ্টভাবে উল্লেখ নাই। তবে উচ্চ আদালতের রায়ে বলা হয়েছে এই বিষয়গুলো, যে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়ার ক্ষেত্রে কিছু বিষয়ের দিকে নজর দিবে। তো প্রথমত যে বিষয়ের দিকে নজর দিবে সেটা হলো যে প্রাইমা ফেসি থাকতে হবে। একটা মামলার ক্ষেত্রে যে আমি একটা জিনিস দাবি করছি এবং সেই জিনিসটা আমার পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, আদালত এই জিনিসটা কিন্তু ধারণা করতে পারে। যদি এরকম হয়ে থাকে যে মামলার একটা কারণ রয়েছে বা মামলা রয়েছে, সেক্ষেত্রে প্রাইমা ফেসি যখন থাকবে তখন আদালত চাইলে নিষেধাজ্ঞা দিতে পারে। নিষেধাজ্ঞা কিন্তু আদালতের দেওয়ার জন্য বাধ্যতামূলক না, এটা আদালতের ইচ্ছাধীন ক্ষমতা, আদালত চাইলে এটা দিতে পারেন। তো অর্থাৎ মামলার ক্ষেত্রে প্রাইমা ফেসি থাকতে হবে, অর্থাৎ যে নিষেধাজ্ঞাটা চাচ্ছেন তার ওই জিনিসটা পাওয়ার একটা সম্ভাবনা থাকতে হবে। যখন এরকম থাকবে তখন তিনি নিষেধাজ্ঞা বা অস্থায়ী নিষেধাজ্ঞার জন্য আবেদন করতে পারবেন। অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়ার ক্ষেত্রে অপূরণীয় ক্ষতির বিষয়টা বিবেচনায় রাখতে হবে। অপূরণীয় ক্ষতিটা কি? যে ক্ষতিটা টাকা দিয়ে পূরণ করা যায় না সেটাই অপূরণীয় ক্ষতি। মনে করেন দুনিয়াতে এই কলমটা একটা মাত্র কলম আছে যেটা টাকা থাকলেও এইটা ছাড়া আপনি অন্য কোনোটা পাবেন না। সেক্ষেত্রে যদি এই কলমটা ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে আপনি যতই টাকা ব্যয় করেন এই কলমটা পাবেন না। মনে করেন এই কলমটা আলেকজান্ডার ইউজ করেছিলেন, এখন এই কলমটা আপনি কোথাও টাকা দিয়ে পাবেন না। কিন্তু বা বিবাদী যদি এই কলমটা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে, তো সেক্ষেত্রে এটাকে যেন রক্ষা করা যায় এই জন্য
অস্থায়ী নিষেধাজ্ঞাটা মঞ্জুর করা যেতে পারে। অর্থাৎ এটা কিন্তু ক্ষতিগ্রস্ত হলে অপূরণীয় ক্ষতি, যেটা টাকা দিয়ে কিন্তু সমাধান করা যাবে না। তাই এই অপূরণীয় ক্ষতি থেকে দূর করার জন্য অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করা যেতে পারে। অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়ার ক্ষেত্রে পক্ষগণের সুবিধা অসুবিধার ভারসাম্যটাও কিন্তু বিবেচনা করতে হবে। সুবিধা অসুবিধার ভারসাম্যটা কি? সুবিধা অসুবিধার ভারসাম্য হলো, মনে করেন বিবাদীকে যদি অস্থায়ী নিষেধাজ্ঞা বিবাদীর বিরুদ্ধে না দেওয়া হয়, তাহলে বাদীর যে ক্ষতিটা হবে সেটা বিবাদীর ক্ষতির চাইতে বেশি। অর্থাৎ অস্থায়ী নিষেধাজ্ঞা দিলে বিবাদীর তো কিছু পরিমাণ ক্ষতি হবে, কিন্তু সেই ক্ষতির চাইতে না দিলে, অস্থায়ী নিষেধাজ্ঞা যদি না দেওয়া হয় তাহলে বাদীর বেশি ক্ষতি হবে। তাহলে সেই ক্ষেত্রে এই বিবেচনাটা করে যার ক্ষতি বেশি হবে বা যেটা করলে ক্ষতিটা কম হবে সেইটা মঞ্জুর করতে হবে। যদি মনে করেন যে নিষেধাজ্ঞা দিলে ক্ষতিটা কম হবে তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞা দিতে হবে। আর যদি মনে করেন যে না, অস্থায়ী নিষেধাজ্ঞা দিলে ক্ষতিটা কম হবে, সেক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞাটা দিবেন না। তাই ক্ষতির বিষয়টা বিবেচনাতে রাখতে হবে, ক্ষতির ভারসাম্যটা করতে হবে যে আসলে অস্থায়ী নিষেধাজ্ঞা দিলে বেশি ক্ষতি না না দিলে বেশি ক্ষতি। অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়ার ক্ষেত্রে উচ্চ আদালত আর একটা নির্দেশনা দিয়েছে যে সুনির্দিষ্ট প্রতিকার আইনে যদি কোনো মামলা করা হয় কিন্তু অস্থায়ী নিষেধাজ্ঞা না দিলে সেই মামলার বিষয়বস্তুই নষ্ট হয়ে যাবে, সেই মামলাটা অর্থহীন হয়ে পড়বে, তেমন ক্ষেত্রেও কিন্তু অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করার নির্দেশনা বা মঞ্জুর করার কথা উচ্চ আদালতের নির্দেশনায় বলা হয়েছে। এখন দেখা যাচ্ছে কারো বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কিন্তু তিনি সেই অস্থায়ী নিষেধাজ্ঞাটা পালন করছেন না, তখন তার কি শাস্তি হবে? সেখানেও শাস্তির বিধানের কথা বলা হয়েছে। ফৌজদারি কার্যবিধির আদেশ 39 বিধি 2-তে এই বিধানের কথা বলা হয়েছে। কারো বিরুদ্ধে যদি অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয় এবং সে যদি সেটা পালন না করে, তাহলে সেক্ষেত্রে তার সম্পত্তি ক্রোক করা হবে এবং তার সম্পত্তি সর্বোচ্চ 1 বছর ক্রোক রাখা হবে এবং সর্বোচ্চ 6 মাসের জন্য দেওয়ানি আদালত কর্তৃক জেলের যে বিধান রয়েছে দেওয়ানি কারাগারে তাকে আটক রাখা হবে। অন্য কোনো ভিডিওতে দেওয়ানি কারাগারে কিভাবে আটক রাখা হয় সেই বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। এটা একটা মজার বিষয়। তো কেউ যদি অস্থায়ী নিষেধাজ্ঞা পালন না করে তার দেওয়ানি কারাগারে 6 মাসের মতো আটক থাকতে হতে পারে এবং তার যে সম্পত্তি রয়েছে সেটা ক্রোক করা হবে, তবে সেই সম্পত্তি 1 বছরের বেশি ক্রোক থাকবে না। এখন প্রশ্ন হলো যে সে যদি বারবার এটা রিপিট করতে থাকে বা অস্থায়ী নিষেধাজ্ঞা বারবার ভাঙতে থাকে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে তার সম্পত্তি নিলামে বিক্রি করে দেওয়া হবে। নিলামে বিক্রি করে দিয়ে আদালত যে অর্থটা বাদীকে দেওয়ার কথা, অর্থাৎ বাদীর যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণটা তাকে দিয়ে দিবে এবং অবশিষ্ট যেটা রয়েছে সম্পত্তির যে মালিক, অর্থাৎ যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করা হয়েছিল তাকে ফেরত দিয়ে দিবে। এখন প্রশ্ন হলো, অস্থায়ী নিষেধাজ্ঞা যদি হয় তাহলে যার বিরুদ্ধে হয়েছে তার কি কোনো প্রতিকার নাই? হ্যাঁ, তারও প্রতিকার রয়েছে। 39 আদেশের 4 বিধিতে এটা আলোচনা করা হয়েছে যে কোনো পক্ষ যদি অস্থায়ী নিষেধাজ্ঞার দ্বারা অসন্তুষ্ট হয় তাহলে আদালতে আবেদন করে অস্থায়ী নিষেধাজ্ঞার অবসানও কিন্তু ঘটাতে পারবে। তবে এক্ষেত্রে তাকে এই বিষয়গুলো প্রমাণ করতে হবে যে অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়ার আসলে কোনো কারণ ছিল না। এই বিষয়গুলো প্রমাণ করে অস্থায়ী নিষেধাজ্ঞার বিরুদ্ধেও কিন্তু আবেদন করে অস্থায়ী নিষেধাজ্ঞাটাকেও তুলে নেওয়া যায়। তো এই ছিল অস্থায়ী নিষেধাজ্ঞা বা টেম্পোরারি ইনজাংশন সম্পর্কে বিস্তারিত আলোচনা। অস্থায়ী নিষেধাজ্ঞা সম্পর্কে আজকে আলোচনা হলো। পরবর্তীতে আপনারা স্থায়ী নিষেধাজ্ঞা সম্পর্কে জানতে চান কিনা বা অন্য কোনো টপিক সম্পর্কে জানতে চান কিনা কমেন্টসে জানাবেন, আমি সেই অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, পরবর্তী নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সচেতন থাকুন আপনার অধিকার সম্পর্কে।